নমস্কার, আপনাদের স্বাগত জানাই জনগণে, যেখানে মানুষের মনের কথা বলা হয়। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে, যেখানে মুখ্যমন্ত্রী আগে বলেছিলেন যে এই আজ 7ই এপ্রিল চাকরি হারাদের সাথে সামনাসামনি কথা বলবেন এবং চাকরি হারাদের সমস্যাগুলো মেটানোর চেষ্টা করবেন। তাদের যে যে দাবিগুলো আছে তারা আজকে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরবেন। এই বিষয়ে আমরা জেনে নেব চাকরি প্রার্থীদের কী কী দাবি আছে সেগুলো। আচ্ছা, আপনি কি সরকারি চাকরি ছেড়ে দিয়ে ট্রেডার্সের দোকান? একদম 4 বছর, তার আগে 5 বছর কোম্পানি চাকরি করেছিলাম। আমি এখানে 7 বছর, 2018 সালে 13 এপ্রিল জয়েন করেছি। এই তো রায় বেরোলো, এতদিন অপেক্ষায় ছিলাম। তারপরে এখন সংসার তো চালাতে হবে, বাড়ি নিলাম হয়ে যাবে, ব্যাংকের লোন আছে, বাবা মা অসুস্থ, ছোটো মেয়ে আজকে প্রথম স্কুলে গেল, তার খরচ তো স্ত্রী চালাচ্ছে। ঠিক আছে, সংসার কী করে চলবে জানি না। এখন ঘর বাঁচানোর জন্য এই গত পরশুদিন ঝাড়গ্রামের মিত্র দত্ত ট্রেডার্সে কাজ নিয়ে 8,000 টাকা মাইনেই কাজ শুরু করলাম। এই যতদিন এখন চাকরি হারা হয়ে বসে রয়েছি ততদিন আমার এই কাজ চলবে। আচ্ছা, আজকে মুখ্যমন্ত্রীর কাছে কী কী দাবি আছে? দাবি আছে আমরা যোগ্য প্রমাণ, দরকার হলে আবার প্রমাণ দেবো। আপনারা পরীক্ষা দিতে একদম, আমরা পরীক্ষা দিয়েই চাকরি পেয়েছিলাম। আমি 5 বছর কোম্পানি চাকরি করে ছেড়ে দিয়ে 4 বছর বাড়িতে বসে প্রিপারেশন নিয়ে চাকরি পেয়েছিলাম। আজকে চাকরি হারা হয়ে বসে রয়েছি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কৃষ্ণনগর, নদিয়া ডিস্ট্রিক্টে। কিন্তু আমি ঝাড়গ্রামে তখন পশ্চিম মেদিনীপুর ছিল, তখন অ্যাপ্লাই করেছিলাম পশ্চিম মেদিনীপুরে। আমি বর্তমানে বল্লা বিদ্যাপীঠ ঝাড়গ্রামে কর্মরত। আপনার নামটা কি? প্রহ্লাদ হালদার। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সামনে এসেছেন, কি জন্য এসেছেন? আমি মেয়ের সঙ্গে এসেছি। আমার মেয়ে পরীক্ষার্থী ছিল, গ্রুপ ডি, যোগ্য প্রার্থী। ওর চাকরি গেছে, ওই জন্য আমি এখানে এসেছি। কোথায় বাড়ি আপনাদের? আমার বাড়ি খড়গপুরে। আপনার মেয়ে কোথায়? মেয়ে খড়গপুরে, আমাদের ওখানে। না, আপনার মেয়ে আসুন। হ্যাঁ, এসেছি। এই যে আপনার মেয়ে। শুনছি মুখ্যমন্ত্রী আমাদের গেট পাস দেওয়া হয়নি, আমরা ঢুকতে পারিনি। আমাদের কাছে সমস্ত রকম ডকুমেন্টস সব আছে, আমরা যোগ্য ক্যান্ডিডেট, তবুও আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। পুলিশ ওখানে গেটে বলছে যে গেট পাস না হলে ঢুকতে দেওয়া হবে না, যতই সব রকম ডকুমেন্টস থাকুক না কেন, গেট পাস ছাড়া আমরা ঢুকতে দেবো না। গেট পাস সেটাই বুঝতে পারছি না যে কোথায় কি। আমরা সেই সকাল থেকে এসেছি। কি কি দাবি আছে? দাবি আছে আমাদের যোগ্য অযোগ্য আলাদা করুক, তালিকা দিক, এটাই। না, আমরা আবার কেন পরীক্ষা দেব? আমরা একবার পরীক্ষা দিয়েছি, আর সেই পরীক্ষাটার আমাদের সব রেজাল্ট আছে, সব আমাদের সব ওএমআর আছে, সব আছে। আমরা আবার কেন পরীক্ষা দেব? আমার নাম পূজা মিত্র। মুখ্যমন্ত্রী আজকে আপনাদের নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ডেকেছে, কি জন্য? মানে উনি কথা বলার জন্য, যে মানে যারা চাকরি চলে গেছে আর কি, তাদের সাথে একটু কথা বলবেন, কী সমস্যা বা তার কোনো ব্যক্তিগত কিছু বলার থাকে, সেজন্য ডেকেছেন। তো আমরা সে অপেক্ষায় আছি কী বলে, কী বৃত্তান্ত শোনার জন্যে। আর একটা ব্যাপার স্যার ম্যাডাম, যে হচ্ছে এই যে মানে সুপ্রিম কোর্টের যে রায়টা, এটা কিন্তু সত্যি মানে আমাদেরকে খুব মানে ভাবাচ্ছে আর কি। মানে এত ইনস্ট্যান্টলি এই রায়টা দেওয়ার কী ছিল, আরও একটা ভাবা যেত। যে মনে করুন, যেখানে যোগ্য অযোগ্যর কথা এতবার বলা হচ্ছে, সেখানে অটোমেটিক কিন্তু সিবিআই একটা সেগ্রিগেশন দিয়েছে, এবং সেখানে মানে বিচারপতি যে রায়টা দিয়েছে, সেখানে তিনি বললেন স্পষ্ট কি 6,000 সামথিং কিছু হবে, যে এদেরকে টাকা ফেরত দিতে হবে 12% সুদ সহ করে। আর বাকিদের কথা কিন্তু মানে যোগ্য হিসেবে ধরা হয়েছে, তার কিন্তু মানে শিওর নয়, যে কারণ যতক্ষণ আমরা কনফার্ম করতে পারছি না ততক্ষণ আমাকে কিন্তু তার এগেইনস্টে আমি অ্যালিগেশন দিতে পারি না। অথচ আমার সন্দেহের ভিত্তিতে সিবিআইয়ের কাছে প্রমাণ নেই যে তারা অযোগ্য, এইভাবে সন্দেহের ভিত্তিতে তারা অযোগ্য ধরে কেন চাকরি খেলো, এইভাবে যদি মানে তুগলকি টাইপের যে এই যে মানে রায়গুলো, তাতে কিন্তু মানুষের মানে সর্বোচ্চ ন্যায়ালয় তাদের মানে প্রতি মানুষের আস্থা বা বিচার অবস্থা কিন্তু অনেকটাই কিন্তু ভেঙে যাবে কিন্তু। ঠিক আছে, এখানে একটা বাসের মতো 2-3 অপরাধী ঢুকেছে, আমি সিলেকশন করতে পারলাম না, পুরো বাসটাতে জ্বালিয়ে দিলাম। এটা কিন্তু মানে চরম অমানবিক একটা রায় হয়েছে, এবং আশা করি মানে ভবিষ্যৎ জেনারেশনের জন্য এই মানে কোর্টের প্রতি মানুষের আস্থা কিন্তু থাকবে না। যদি মানে ভারতবর্ষে আবাসিক সিস্টেমগুলো ফিরিয়ে আনতে লাগে, বিচারপতিদেরকে আরও মানবিক এবং রাজনৈতিক প্রভাবিত মানে এই মুক্ত হয়ে কিন্তু চিন্তা করতে হবে। না হলে কিন্তু দেশের মানুষের জন্য আইন মানুষ যদি না থাকে, এই কোর্টের কিন্তু কোনো প্রয়োজন বা কোনো মূল্য নেই। তো আশা করি মানে এই যে বিষয়গুলো কোর্ট বা যারা এই জিনিসগুলো দেখবেন, এবং মানব অধিকারের ভিত্তিতে এই যে যাদের মানে নিরপরাধ যে মানুষগুলো, যাদের ভিতরে কোনো অ্যালিগেশন নেই, দীর্ঘদিন ধরে ভেরিফিকেশন করতে করতে একটা প্রমাণ পাওয়া যেন অযোগ্য, তাদের চাকরি খাওয়া হয়েছে, তাদের চাকরিটা অবশ্যই ফিরে দিতে হবে, এবং তাদের উপযুক্ত সম্মান দিতে হবে, এবং তারা কোনো পরীক্ষা আমরা কোনো কি দাবি আছে আপনাদের মুখ্যমন্ত্রীর কাছে? আজকে আমাদের একটাই দাবি, আমাদের চাকরিতে বহাল রাখতে হবে। আমরা কোনো পরীক্ষা দিতে চাই না।
যাদেরকে বলা হলো যে যে সমস্ত অযোগ্য ক্যান্ডিডেটদের টাকা ফেরত দিতে হবে, তাহলে একটা ক্লিয়ার হয়ে গেছে, বাকি যোগ্য প্রার্থীদের চাকরি কেন রাখা হচ্ছে না, এটা আমাদের দাবি। আমরা কোনো পরীক্ষা দিতে রাজি নই, কারণ একবার আমরা যোগ্যতা নির্ণয়ের পরীক্ষায় কোয়ালিফাই করে চাকরি পেয়েছিলাম। আমরা সেই পরীক্ষাতে সেই চক্রায় যেতে যাই না। তো যারা টাকা নিয়েছে এবং টাকা দিয়েছে তাদের পাপের ফলে, তাদের অপরাধের ফলে যোগ্যতাকে কেন ভোগান্তি ভুগতে হচ্ছে, তো আমাদের সেটাই দাবি যে আমরা কোনো পরীক্ষা দিতে চাই না। আমাদের কোনো সলিউশন এখানে দেখাতে হবে এবং আমাদের চাকরিতে বহাল রাখতে হবে। কোথা থেকে এসেছেন? আমরা এসেছি বাঁকুড়া থেকে। কোচবিহার আজকে 8 বছর চাকরি করার পরে বলছে তোমরা, কখনো বলছে যোগ্য, কখনো বলছে অযোগ্য, আর আমাদেরকে দেখিয়ে দে, প্রমাণ করে দে। একজন ওয়ান ম্যান আয় আমার কাছে এসে আমার পেপার দেখ, আমার সমস্ত কিছু এখানে ডকুমেন্টস আছে। আমরা যদি জালিয়াতি করে থাকি আমাদেরকে ফাঁসির দলে ঝুলিয়ে দে। কিন্তু তোদের যারা আমলারা যারা জালিয়াতি করলো তারা কি ছাড় পেয়ে যাবে? কোনোদিন না। এর জন্য আমরা তো বললাম, মাস্টাররা একটু আগে ভদ্রলোক বলে গেছেন যে মাস্টাররা খুব শান্ত। এই শান্ত যখন অশান্ত হয়ে যাবে, খোদার কসম করে বলছি, আমি এক মাস রোজাকে মুসলমানের ছেলে হয়ে বলছি, এরা যার জন্য, যারা এর জন্য দায়ী তাদেরকে শাস্তি আমরা দুবই এবং তাদেরকে অনেকভাবে শাস্তি দেওয়ার লাইন আছে। মানুষ যখন দেওয়ালে পিঠ থেকে যায় তখন সে জেল খাটার ভয় করে না, তখন সে বাচ্চার ভয় করে না, স্ত্রীর ভয় করে না। আমাদের টার্গেট, আমরা শুভেন্দুকে দোষ দেবো না, দিদিকে দোষ দেবো না, আমরা কাউকে দেবো না। আমরা শুধু একটাই বলবো, আমলারা এটা নোংরামি করেছে, এসএসসি নোংরামি করেছে, পর্ষদ নোংরামি করেছে। তাদেরকে জেল খাটান, তাদেরকে সাসপেন্ড করুন। কে আসল কে নকল বেরিয়ে যাবে। সবসময় দিদির দোষ দিলে হবে না। দিদি তো চেয়েছিলেন সবাইকে রাখতে চেয়েছিলেন। হ্যাঁ, একটা বিকাশ রঞ্জন বাবু সে বারবার বিরোধিতা করেছেন। আমাদের একজন বিরোধী দল নেতা, সে মাতৃগর্ভের থেকে বেরিয়ে, হ্যাঁ, সে এখন মাতৃগর্ভকে অপমান করছে মির্জাপুর হয়ে। এটা ঠিক করছে? সে যদি এতই ভালো, তাহলে আমাদের এই পাহাড়টা কেন কেড়ে নিল? 26,000-কে 6 দিয়ে গুণ করে দেখুন কত ছেলে মেয়ে হয়। তাহলে আমরা না খেয়ে মারা যাব। তিনি তো খুব শান্ত, তিনি খুব সুখে আছেন। বম ফাটিয়ে দিয়েছেন তিনি। হ্যাঁ, বিকাশ রঞ্জন বাবু বম ফাটিয়ে দিয়েছেন, শুভেন্দু বাবু বম ফাটিয়ে দিয়েছেন। এরা গদির লড়াই করবে আর আমরা পিসা হয়ে মারা যাব। আর সেই নির্যাস করেছিল, যেমন ইংরেজরা নির্যাস করিয়েছিল, বেতন দেয় না, এনারাও সেই যুগটাকে মধ্যযুগের এটাকে বর্বরতার পরিচয় দিচ্ছে। ভারতবর্ষে এরকম কোনো আইন নাই, কোনো জায়গায় নাই। হ্যাঁ, ওরা ভাবছে সরকারটাকে উল্টে দেবো, এদেরকে খেপিয়ে দেবো। আরে না, মানুষ শিক্ষিত মানুষ, আমরা এত তাড়াতাড়ি খেপবো না। কে আমাদের দুশ্মন, কে আমাদের ক্ষতি করেছে, আমরা সেটা ধরে ফেলেছি। তবে আমরা লড়াই করব। দরকার হলে আজকে যদি কিছু না ফাইসালা হয়, যোগ্য অযোগ্য সবাইকেই দিতে হবে। ওরা যে শুধু বলে যাচ্ছে যোগ্য, আমি যোগ্য বলে আমার যোগ্য বলবো, আমারটার কথা চিন্তা করবো, আমার পাশের ভাইটা খেতে পাবে না, এটাও কিন্তু ঠিক নয়। আমার একটা ছোট্ট একটা গল্প বলে দিই। ব্রিটিশ পিরিয়ডের আমলেতে আপনারা দেখবেন একটা